ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্স ক্লাসে আমাদের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টারটা পড়া চলছিল। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রাকৃতিক পদার্থ, প্রক্রিয়াজাত পদার্থ এবং সংশ্লেষিত পদার্থ সম্বন্ধে একটা ধারণা পেয়েছিলাম এবং সংশ্লেষিত পদার্থের বেশ কিছু উদাহরণ আমরা দেখেছিলাম যেগুলো আমাদের প্রয়োজনে লাগে এবং তাদের ব্যবহার কী সেই সম্বন্ধে একটা ধারণা পেয়েছিলাম। বিশেষ করে পলিমার সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এবং প্লাস্টিক কত ধরনের হয় সেইগুলো আগের ক্লাসে আমরা পড়েছিলাম। আজকে আমরা আরও বেশ কিছু সংশ্লেষিত পদার্থ সম্বন্ধে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রয়োজনে লাগে। তার মধ্যে প্রথম হচ্ছে সাবান। সাবান তো আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সেই সাবান জিনিসটা কি? সাবান হলো জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়ামের কোনো যৌগ, নর্মালি হাইড্রক্সাইড হয়, তার সাথে যদি আমরা জৈব ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, সেটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড হয় সাধারণত। তো সেই জৈব ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম বা পটাশিয়ামের হাইড্রক্সাইডকে আমরা যদি বিক্রিয়া ঘটাই, তাহলে এই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম লবণ তৈরি হয় বা ফ্যাটি অ্যাসিডটার যে পটাশিয়াম লবণ তৈরি হয়, সেইটাকে আমরা বলি সাবান। আর সাবান হলো তার মানে জৈব অ্যাসিডের অজৈব লবণ। আর একাধিক জৈব অ্যাসিডের লবণ হওয়ার জন্য সাবানের কিন্তু কোনো নির্দিষ্ট সংকেত থাকে না। সাবান হলো একটা মিশ্র লবণ বলতে পারি আমরা, অজৈব লবণ, যেটা পাওয়া যায় জৈব অ্যাসিড থেকে। তাহলে সাবান কাকে বলে সেটা তো বোঝা গেল। সাবানের ফিচার্স কী বা প্রকৃতি কী হয় সেগুলো একটু দেখে নেওয়া যাক। সাধারণ উষ্ণতায় সাবান অনুদ্বায়ী পদার্থ, কঠিন পদার্থ এবং জলে দ্রাব্য। এটা তো আমরা সবাই জানি যে অনুদ্বায়ী মানে কি, সে উদ্বায়ী হয় না, মানে উবে যায় না। আর জলে দ্রাব্য, সাবান জলে সহজেই দ্রাব্য, সেই জন্য কোথাও সাবান লেগে থাকলে বা সাবান থাকলে সেটাকে জল দিলেই সাবানটা ধুয়ে যায়, কারণ জলে দ্রাব্য বলে। সাবানের জলীয় দ্রবণ ক্ষারীয়, ক্ষারীয় মাধ্যম, অ্যাসিটিক মাধ্যম, এগুলো সম্বন্ধে আমরা অলরেডি জেনে গেছি। তো সাবানের জলীয় দ্রবণ, ওই যে বললাম সাবানটা জলে দ্রাব্য, তাকে যখন জলে গোলা হয় তখন সেই দ্রবণটা, সাবান জল যেটা, সেটা পিচ্ছিল বলে মনে হয় তো, অর্থাৎ সেই সাবান জল হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। আর আমরা মনে আছে যে নির্দেশক নিয়ে যখন একটা পরীক্ষা করেছিলাম তখন বলা হয়েছিল যে কয়েক ফোঁটা লেবুর রস আর লিকুইড যে হ্যান্ড ওয়াশ, এখন সবার বাড়িতেই হ্যান্ড ওয়াশ রয়েছে, সেই হ্যান্ড ওয়াশ যেটা, তার মধ্যে হলুদ দিয়ে দেখতে যে তার রঙটা চেঞ্জ হয় কি না। অর্থাৎ হলুদের রঙ ঠিক তেমনভাবেই হয়েছিল, যেমন হলুদের নির্দেশক হিসেবে তেমনভাবেই সে নির্দেশ করেছিল যেমন সে ক্ষারীয় মাধ্যমে নির্দেশক হিসেবে কাজ করে। অর্থাৎ সাবান জল হচ্ছে একটা ক্ষারীয় মাধ্যম। সাবান জৈব অ্যাসিডের অজৈব লবণ, এটা সম্বন্ধে আলোচনা হয়ে গেল আমরা যখন সংজ্ঞা পড়ছিলাম। এইবারে এই যে বললাম যে সাবান হচ্ছে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ। সোডিয়াম সাবান যদি হয়, মানে সোডিয়ামের সাথে যদি জৈব অ্যাসিডের লবণ তৈরি হয়, তাহলে সেই সাবান বেশি ক্ষারীয় এবং শক্ত হয়, সেটাকে জামা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। আর যেটা পটাশিয়াম যদি বিক্রিয়া করে, পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া করে যে ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ উৎপন্ন করা হয়, সেটা কিন্তু অপেক্ষাকৃত কম ক্ষারীয় এবং নরম হয়। এর সাথে বিভিন্ন রং এবং এসেন্স বা সুগন্ধি সেগুলো মিশিয়ে গায়ে মাখার সাবান প্রস্তুত করা হয়। আর মৃদু জলে সাবান প্রচুর ফেনা উৎপন্ন করে। দেখো, তোমাদের আলোচ্য বিষয় নয়, তোমাদের সিলেবাসে নেই, তবু আমি একটু বলে দিই যে জল সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে জলের
ধরা যাক পাহাড়ি অঞ্চলের যে জলগুলো, সেই জলে প্রচুর মিনারেলস থাকে, প্রচুর বললে ভুল হবে, বিশেষ কিছু মিনারেলস থাকে যার জন্য সেই জলটাকে বলা হয় ক্ষর জল বা হার্ড ওয়াটার। সেই হার্ড ওয়াটার বা ক্ষর জলে কিন্তু সাবান ফেনা উৎপন্ন করতে পারে না। আর সাবান যখন ফেনা উৎপন্ন করতে না পারলো, তখন আমাদের কাপড় কাচা বলো বা সাবান গায়ে মাখা বলো, সেগুলো সব কিছুই কিন্তু একটু অস্বস্তিকর হয়ে যায়। সাবান পাহাড়ি অঞ্চলের জল যারা ব্যবহার করেছে অনেকেই জানো যে সাবান চট করে গা থেকে উঠতে চায় না। আর যে সমস্ত জলে ওই পার্টিকুলার মিনারেলসগুলো অনুপস্থিত, কী কী মিনারেলস তোমাদের জানার দরকার নেই আপাতত, তাই আমি অত ডিটেলসে যাচ্ছি না। ওই পার্টিকুলার মিনারেলসগুলো যে সমস্ত জলে থাকে না, সেই সমস্ত জলে সাবান সহজেই ফেনা উৎপন্ন করতে পারে। অর্থাৎ সেই জল দিয়ে কাপড় কাচা, সাবান ইউজ করে কাপড় কাচা বা স্নান করা, সাবান গায়ে সাবান মাখা, এই সমস্ত কাজ কিন্তু অনেক ইজিলি করা যায়। সেই জলগুলোকে বলা হয় মৃদু জল। তাহলে মৃদু জলে সাবান প্রচুর ফেনা উৎপন্ন করে, যেটা ক্ষর জলে বা হার্ড ওয়াটারে করে না। মৃদু জল মানে সফট ওয়াটার। এই হচ্ছে সাবানের প্রকৃতি। সাবান যে আমরা বললাম তৈরি হচ্ছে জৈব ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম বা পটাশিয়ামের লবণের হাইড্রক্সাইডের বিক্রিয়ায়। সেটা অ্যাকচুয়ালি নারকেল, তিল বা তুলোবীজের তেল, মানে নারকেল তেল, তিল তেল বা তুলোবীজের তেল এবং কোনো প্রাণীজ চর্বি, সেটা ব্যবহার করা হয় ওই ফ্যাটি অ্যাসিড হিসেবে। আর এই তেলের সাথে তীব্র ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড বলছিলাম। আর ক্ষার বা অ্যাসিড যে চ্যাপ্টারে আমরা পড়েছি, সেখানে অলরেডি বলা হয়ে গেছে যে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা হচ্ছে তীব্র ক্ষার। এরা বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হয় সাবানী ভবন বা স্যাপনিফিকেশন। তাহলে আমরা সাবানী ভবন প্রক্রিয়ার জন্য বা সাবান উৎপন্ন করার জন্য যে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড ব্যবহার করি, সেটা নারকেল তেল, তিলের তেল বা তুলোবীজের তেল বা প্রাণীজ চর্বি ব্যবহার করি। দেখো ছবিটা রয়েছে, ছবিতে একটা ফ্যাটের রয়েছে যে মানে অংশ, আর আমরা যে সোডিয়াম বা পটাশিয়াম যেগুলো নিই সেগুলো একটা ছবি রয়েছে, মানে এটা একটা সিম্বলিক্যালি দেখানো হয়েছে। আমরা তো জানি প্রতিস্থাপন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া ওইভাবেই জিনিসটা হয়েছে, মানে সোডিয়াম বা পটাশিয়াম যখন ফ্যাটি অ্যাসিডের মূলকটার সাথে, যখন হাইড্রোজেন বাদে যে নেগেটিভ মূলক থাকে তার সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন সেটা মানে ওইটা তৈরি করে সাবান এবং গ্লিসারিন। আর সাবানের ব্যবহার কি? জামা কাপড় পরিষ্কার করতে সাবান ব্যবহার করি এবং দেহের ময়লা দূর করতে আমরা সাবান ব্যবহার করে থাকি, জীবাণুনাশক হিসেবে সাবান ব্যবহার করে থাকি এবং রঞ্জন শিল্পে কিন্তু সাবান ব্যবহার করা হয়। এইবারে একটা জিনিস আমরা সাবান পড়ার সময় দেখলাম যে সাবান কিন্তু সব জায়গায় সমস্ত জলে সমানভাবে কার্যকরী হচ্ছে না। মৃদু জলে সাবান যেমনভাবে কার্যকরী হয়, ক্ষর জলে সাবান কিন্তু তেমনভাবে কার্যকরী হয় না। তাহলে এই অসুবিধাটা দূর করার জন্য এবারে এলো ডিটারজেন্ট তৈরি হলো। কে তৈরি করলো? মানুষ তৈরি করলো, সংশ্লেষিত পদার্থ তো। তাহলে সাবানের অসুবিধা দূর করতে এলো ডিটারজেন্ট, যেটা মৃদু ক্ষর উভয় রকম জলেই সমানভাবে ফেনা উৎপন্ন করে, অর্থাৎ সমানভাবে কার্যকরী। দেখা যাক ডিটারজেন্ট কাকে বলে। ডিটারজেন্ট হলো লবণ জাতীয় জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ। ডিটারজেন্টের গঠন অনেকটা সাবানের মতো, কিন্তু এগুলো কয়লা ও পেট্রোলিয়ামের যে হাইড্রোকার্বন পাওয়া যায় সেখান থেকে তৈরি হয়। তাহলে ডিটারজেন্ট আর সাবানের সঙ্গে এই তফাৎ, এটা পেট্রোলিয়াম এবং কয়লার হাইড্রোকার্বন, সেখান থেকে ডিটারজেন্ট তৈরি হয়। আর সাবান তৈরি হয় উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড থেকে। ডিটারজেন্টের প্রকৃতি, এটা একটা জৈব লবণ। সাবান ছিল কিন্তু একটা জৈব অ্যাসিডের অজৈব লবণ, আর ডিটারজেন্ট হলো জৈব লবণ যা জলে সম্পূর্ণ দ্রাব্য, পুরোপুরি গুলে যায়। সাধারণ অবস্থায় ডিটারজেন্ট কিন্তু প্রশম পদার্থ।
প্রশম কাকে বলে সেটাও আমরা জানি, অলরেডি পড়ে ফেলেছি। কিন্তু জলে দ্রবীভূত করলে ডিটারজেন্টও কিন্তু ক্ষারীয় হয়ে যায়, মানে ডিটারজেন্ট গোলা জল সেটাও ক্ষারীয়। আমরা ওই যে হলুদ নিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে যে আমরা পরীক্ষাটা করেছিলাম, সেটা একটুখানি ডিটারজেন্ট গুলে সেই জলেও পরীক্ষা করতে পারি, তাহলে হলুদের কালার চেঞ্জ হয়ে যাবে। ক্ষর জলে ফেনা উৎপন্ন করতে সাবানের অসুবিধা হলেও ডিটারজেন্টের অসুবিধা হয় না। অ্যাসিড মিশ্রিত জল হলেও ডিটারজেন্ট ব্যবহারে কোনো রকম অসুবিধা হয় না। এইখানেই তো ডিটারজেন্টের তৈরির কারণটা, যে সাবান সবসময় তো সব জায়গায় একদম পিওর ওয়াটার পাওয়া যায় না, জলের মধ্যে বিভিন্ন দূষণের কারণে অ্যাসিড মিশ্রিত হয়ে থাকে। তাহলে সেখানে যখন সাবান আমি গুলছি, সেই অ্যাসিডের সঙ্গে সাবানের ক্ষারীয় মাধ্যমে গিয়ে তারা আবার বিক্রিয়া করে ফেলে। কিন্তু যেখানে অ্যাসিড মিশ্রিত জল বা ক্ষর জল, যেখানে ওই পার্টিকুলার মিনারেলসগুলো মিশ্রিত থাকে যারা সাবানকে ফেনা তৈরি করতে দেয় না, সেখানে কিন্তু ডিটারজেন্টের কোনো অসুবিধা হয় না। এখানেই হচ্ছে ডিটারজেন্টের উপকারিতা সাবানের ওপরে। এইবারে আমরা দেখব আরও কিছু সংশ্লেষিত পদার্থ এবং আমাদের জীবনে সেগুলো ব্যবহার করে তার কুপ্রভাব কী কী হয়েছে। প্রথমত প্রসাধনী, বিভিন্ন রকম প্রসাধনী, আমি তার মধ্যে কয়েকটা এখানে দেখিয়েছি এবং তার কুপ্রভাব সম্বন্ধে আলোচনা করেছি, কয়েকটা মোটে। এইগুলো ছাড়াও তোমরা কিন্তু আরও ভাববে যে আরও কী কী প্রসাধনী আমরা ইউজ করছি যেগুলো ম্যানমেড, সংশ্লেষিত, এবং তার ফলে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে কী কী ধরনের আমাদের প্রবলেম হচ্ছে। যেমন প্রথমত শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু আগেকার দিনে প্রাকৃতিক পদার্থ ব্যবহার করা হতো, যেমন রিঠা ভিজিয়ে সেই যে জলটা, সেটা পিচ্ছিল এবং সুগন্ধি জল, সেইটা আগে শ্যাম্পু হিসেবে ইউজ করা হতো। আর এখন বাজার চলতি সমস্ত ধরনের শ্যাম্পু, সে যতই বলুক না কেন হার্বাল যাই হোক না কেন, সবই কিন্তু সংশ্লেষিত পদার্থ, মনুষ্য সৃষ্ট পদার্থ। তারপরে চুলের কথাই বলছি, যখন চুলে কলপ বা রং করা হতো, তখন এই যে দেখো ছবি দিয়েছি, পাতা, মেহেন্দি পাতা শুকিয়ে গুঁড়ো করে সেইটা মাথায় লাগিয়ে তবে মাথায় চুল রং করা হতো। আর এখন এসে গেছে হেয়ার ডাই বা চুলের রং করার যে সমস্ত কলপ, সেগুলো হচ্ছে একদম পুরোপুরিভাবে রাসায়নিকভাবে তৈরি, অর্থাৎ সংশ্লেষিত পদার্থ। এই সমস্ত সংশ্লেষিত পদার্থ আমরা প্রাকৃতিক পদার্থকে বাদ দিয়ে কেন ইউজ করছি? এগুলো রেডি টু ইউজ কিনতে পাওয়া যাচ্ছে, এগুলো ব্যবহার করা সুবিধা, এগুলো চটজলদি ইউজ করা যায়, এই জন্যেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তিত হচ্ছে, তার ফলেই কিন্তু এইগুলো আমরা ব্যবহার করছি। এদিক সংশ্লেষিত পদার্থ ব্যবহারের দিকে আমাদের ঝোঁক বাড়ছে। কিন্তু এর কুপ্রভাব কী? এই শ্যাম্পু বা হেয়ার ডাই ব্যবহার করলে চুল পড়ার সমস্যা দেখতে পাওয়া যায়, খুশকির সমস্যা এসে যায়, চুল রুক্ষ হয়ে যায় এবং স্কিনে, মাথা স্ক্যাল্পে বলো বা চুলকানি অনেক সময় দেখতে পাওয়া যায়। এইগুলো হচ্ছে এর কুপ্রভাব। আরও কিছু নিয়েছি, যেমন টুথপেস্ট হিসেবে বা দাঁত মাড়ি মুখ পরিষ্কার করার জন্য আগেকার দিনে মানুষেরা বা এখনকারও অনেকেই প্রাকৃতিক উপায় অবলম্বন করে। নিমের দাঁতন, অর্থাৎ নিম গাছের ছোট্ট ছোট্ট ডাল, সেটা কিন্তু চিবিয়ে সেই রসটা দাঁত এবং মাড়িকে ভালো রাখার জন্য ব্যবহৃত হয়। কিন্তু অত সময় মানুষের হাতে নেই, তাই এখন সে টিউব থেকে বা টুথ পাউডার বা টুথপেস্ট এইগুলো ব্যবহার করছে, যেটা সম্পূর্ণরূপে মনুষ্য সৃষ্ট। এই টুথপেস্টের কুপ্রভাব হচ্ছে এই যে জেল যে টুথপেস্টগুলো হয়, ওতে এমন একটা পদার্থ থাকে, তুমি ভাবলে ভীষণ সুন্দর আমার দাঁত ঝকঝকে করছে, কিন্তু আসলে দাঁতের ওপরে আমাদের শরীরের সবথেকে যে শক্ত অংশ দাঁতের এনামেল, সে এনামেলকে ক্ষইয়ে দেয় বা মাড়ি দুর্বল করে দেয়। আফটারঅল ওরা তো কেমিক্যালস, ওরা তো রাসায়নিক পদার্থ, আমাদের মাড়ি দুর্বল করে দেয়, ফলে দাঁত নড়তে থাকে, দাঁতের এনামেল ক্ষইয়ে দেয়, দাঁতের জোর কমে যায়। এইগুলো এর কুপ্রভাব। তারপরে সুগন্ধি হিসেবে আগেকার দিনে ফুলের নির্যাস বা ফুলের পাপড়ির নির্যাসই কিন্তু ব্যবহৃত হতো। এখন বাজারে এসে গেছে একাধিক, অনেক অজস্র বডি স্প্রে, অজস্র পারফিউম, যেগুলো প্রত্যেকটাই কিন্তু মনুষ্য সৃষ্ট। এদের প্রভাবে অনেকের গায়ে চুলকানি হয়, ত্বক লাল হয়ে ফুলে ওঠে, শ্বাসের সমস্যা হয়,
ত্বকে বিভিন্ন জায়গায় র্যাশ বেরোয়, অ্যালার্জি, অনেকেরই অ্যালার্জি থাকে, অ্যালার্জি হয়, সেই অ্যালার্জির এক একজনের এক এক রকম প্রভাব দেখতে পাওয়া যায়, বা এখান থেকে চোখের সমস্যা দেখতে পাওয়া যায়। এইগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা প্রাকৃতিক পদার্থের ব্যবহারটা ছেড়ে এসে সংশ্লেষিত পদার্থের দিকে আমরা ঝুঁকেছি। তার কারণ অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, এবং তার ফলে এই কুপ্রভাবগুলো আমাদের মধ্যে দেখা যাচ্ছে, এই এফেক্টগুলো আমাদের মধ্যে আসছে, যেটা আমাদের ক্ষতিকারক প্রভাব আমাদের ওপরে পড়ছে। প্রসাধনী ছাড়াও রয়েছে বিভিন্ন ওষুধ। আগেকার দিনে কিন্তু বিভিন্ন ভেষজ উপায় বা হার্বাল, যেটাকে আমরা বলি আয়ুর্বেদিক উপায় বা হার্বাল পদ্ধতিতে, অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা করানো হতো। এখনকার ওই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করার মতন, ওই যে বললাম আমি, যে প্রথমত আমাদের জীবনযাত্রার জন্য অত সময়, অত ধৈর্য কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে এই পুরনো ওষুধগুলোর বিরুদ্ধে রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো, কি হয়, রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকেই তো ওই ওষুধগুলো গিয়ে তাদের মারে, তাদের প্রতিরোধ করে, তাদের রোধ করে। আর সেই পুরনো ওষুধগুলোর বিরুদ্ধে রোগ সৃষ্টিকারী জীবাণু তারা নিজেরাই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এছাড়া ওই ওষুধগুলোর জন্য আমাদের প্রতিরোধ ক্ষমতা, আমাদের নিজস্ব যে রক্তের মধ্যে অ্যান্টিবডির যে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা থাকে জীবাণুকে রেজিস্ট করার, সেই প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, নিত্য নতুন নতুন আমাদের ওষুধ তৈরি করার প্রয়োজন হয়ে পড়ছে, এবং তার ফলেই এখন এসে গেছে সংশ্লেষিত পদার্থ। যে সমস্ত ওষুধগুলো আমরা এখন ইউজ করি প্রত্যেকটাই হচ্ছে ম্যানমেড বা সংশ্লেষিত পদার্থ। এর কয়েকটার উদাহরণ দিয়েছি, এবং সেগুলোর কাজ, সেগুলো কি কাজ করে আমাদের শরীরে তার একটা লিস্ট বানানো হয়েছে। দেখো, প্রথমত অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক কী করে, ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে। আমাদের শরীরে যে সমস্ত অসুখ ব্যাকটেরিয়ার কারণে হয়, যেমন ডায়রিয়া ইত্যাদি, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদের ডাক্তার প্রেসক্রাইব করেন অ্যান্টিবায়োটিক। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করা। এছাড়া কোথাও কেটে ছড়ে গেলে বা কিছু হলে সেখানে জীবাণু সংক্রমণ হতে পারে, তাই জীবাণুর সংক্রমণকে রোধ করার জন্য আমরা অ্যান্টিসেপটিক ইউজ করি। অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিকের মধ্যে গুলোলে চলবে না। অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণকে রোধ করে, অ্যান্টিসেপটিক জীবাণুর সংক্রমণকে রোধ করে। কখন আমরা অ্যান্টিসেপটিক ইউজ করি, কখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, এগুলো একটু নিজেরা ভাবলেই বুঝতে পারবে যে কে কী কাজ করে। অ্যান্টাসিড, অ্যাসিড ক্ষারের চ্যাপ্টারে আমরা অলরেডি পড়ে এসেছি অ্যান্টাসিড কীভাবে কাজ করে। তবু এখানে একবার বলি, অ্যান্টাসিড অ্যাসিডিটি কমায়। আগেকার দিনে কিন্তু প্রাকৃতিক উপায়ে বিভিন্নভাবে অ্যাসিডিটি কমানোর চেষ্টা করা হতো, এখন অ্যান্টাসিড খেয়ে নেওয়া হয়। অ্যান্টাসিডের কাজ হচ্ছে অ্যাসিডিটিকে কমানো। কিভাবে কমায় সেটা অলরেডি আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছি। পেন কিলার, পেন কিলার আমরা ব্যথার উপশম হিসেবে ইউজ করি। কোথাও ব্যথা যন্ত্রণা হলে আমরা পেন কিলার বিভিন্ন আকারে পাওয়া যায়, ট্যাবলেট আকারে, মলম আকারে, স্প্রে আকারে, সেগুলো আমরা ভীষণ ইউজ করি। আর এর কুপ্রভাব ইত্যাদি এগুলোও আমরা কিন্তু এই অ্যান্টাসিড আর পেন কিলারের কুপ্রভাব আমরা ওই চ্যাপ্টারে পড়ে এসেছি, যে কিভাবে সে কোষের মাধ্যমকে অ্যাসিডিক করে দেয়, তার ফলে কি হয়, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ হয়, এগুলো আমরা সমস্ত পড়ে এসেছি। তাহলে এই গেল আমাদের কতগুলো সংশ্লেষিত পদার্থ যারা আমাদের নিত্য প্রয়োজনে লাগে, যেগুলো ছাড়া আমাদের জীবন এখন আমরা ভাবতেই পারি না, উপায় নেই, তাদের ওপর আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল। সেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে। তাই আমাদের কিছুটা নিরুপায় হয়েই তাদের ওপরে আমরা নির্ভরশীল, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব সেগুলো ছেড়ে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে, যদি আমাদের শরীরে সেটা প্রতিরোধ ক্ষমতা অলরেডি গড়ে গিয়ে না থাকে, যদি আমরা সেই প্রাকৃতিক পদার্থগুলোকে নিয়ে আমাদের শরীর কাজ করতে সক্ষম হয়, তাহলে এই সংশ্লেষিত পদার্থগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার আমরা সেটা চেষ্টা করব। এইবারে তোমাদের পেজ, তোমাদের দেখো এই চ্যাপ্টারগুলো থেকে তো প্রশ্নই
আসে নর্মালি। কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যথাযথভাবে তৈরি করবে এবং লিখবে। প্রথমত, সাবান কাকে বলে? সাবান কাকে বলে এবং সাবানের প্রকৃতি কী, দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না। সাবান কাকে বলে মানে সাবানটা কোন জিনিস, কীভাবে তৈরি হচ্ছে, কাদের কাদের বিক্রিয়ায় তৈরি হচ্ছে এবং সেটা জিনিসটা কি, তার সেটা রাসায়নিকভাবে কী পদার্থ, সেইটা হচ্ছে সাবানের সংজ্ঞা, বা ডিটারজেন্ট যখন বলবো তখন ডিটারজেন্টের সংজ্ঞা। তাহলে সাবান কাকে বলে মানে সাবানের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, সাবান কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, ডিটারজেন্ট কাকে বলে। ওই একইভাবে বলবো আমি কথাটা, যে ডিটারজেন্ট কাকে বলে মানে ডিটারজেন্টের প্রকৃতি না, যে ডিটারজেন্ট জলে গুললে এই হয়, ডিটারজেন্ট এখানে কাজ করে ওখানে কাজ করে, এই সমস্ত জন্য ডিটারজেন্ট আমি ব্যবহার করছি, এই সমস্ত কিন্তু ওর কাকে বলের মধ্যে ইনক্লুডেড নয়। তোমাদের পরীক্ষার সময় খাতা দেখে আমি দেখেছি তোমরা প্রশ্ন মানে এক্স্যাক্টলি প্রশ্ন ধরতে পারা তোমাদের কিন্তু অনেকেরই এখনও সেই ক্ষমতাটা আসেনি। এটা কিন্তু এখন অনেক প্র্যাকটিস করে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছ। 7 মানে যথেষ্টই উঁচু ক্লাস। আচ্ছা, তাহলে সাবান কাকে বলে, ডিটারজেন্ট কাকে বলে হয়ে গেল। এইবারে প্রশ্ন, সাবানের থেকে ডিটারজেন্টের ব্যবহার বেশি হয় কেন বা বেশি সুবিধাজনক কেন? এর উত্তরটা তো আমরা আলোচনা করে দিয়েছি, সেটাকেই গুছিয়ে লিখতে হবে এবং এক্স্যাক্টলি যেটা কারণ ওইটুকুই লিখতে হবে, এক্সেস বা এক্সট্রা কোনো কথা কিন্তু লিখবে না। নেক্সট প্রশ্ন, প্রসাধনী হিসেবে হেয়ার ডাইয়ের কী কী কুপ্রভাব দেখতে পাওয়া যায়? আলোচনা করা হয়ে গেছে, তোমরাও লিখতে পারবে। নেক্সট, প্রসাধনী হিসাবে সুগন্ধি স্প্রের কী কী কুপ্রভাব দেখতে পাওয়া যায়? নেক্সট, অ্যান্টিবায়োটিকের কাজ কী? অ্যান্টিবায়োটিকের কাজ কী মানে কোন কোন অসুখে আমরা অ্যান্টিবায়োটিক খাই তা কিন্তু নয়, অ্যান্টিবায়োটিক কী করে আমাদের শরীরে সেইটা। অ্যান্টিসেপটিকের কাজ কী? একই ব্যাপার, অ্যান্টিসেপটিক কী কাজ করে সেটা। অ্যান্টিসেপটিক কখন আমরা ইউজ করি তা কিন্তু নয়। পেন কিলার কী প্রয়োজনে লাগে? আর আমাদের নতুন ওষুধের প্রয়োজন হচ্ছে কেন? পুরনো ওষুধ নিয়েই আমরা আমাদের রোগ সারাতে পারছি না কেন? এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। তাহলে এই পেজটা অন্যান্য ক্লাসের মতন এই পেজটা হচ্ছে তোমাদের, তোমরা ক্লাস ফলো করবে, বই পড়বে। বইতে কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোই আরও বিস্তারিতভাবে এক্সপ্লেন করে উদাহরণ দিয়ে প্রচুর লেখা আছে, বই পড়বে। বই পড়ার পর এই পেজটার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।